যেই সন্তানের কচি হাত ধরে মা বাবা একদিন হাঁটতে শিখিয়েছিলেন, নিজেদের পেটের ক্ষুধা চেপে রেখে সন্তানের মুখে তুলে দিয়েছিলেন রাজভোগ, আজ সেই রক্তমাংসের মানুষটিই হয়ে গেল পাষাণ। সময়ের নিষ্ঠুর পরিহাসে যে মা বাবা একদিন বটবৃক্ষের মতো ছায়া দিয়েছিলেন, আজ তাদেরই ঠাঁই হলো এক পরিত্যক্ত আশ্রমে। কিন্তু গল্পের মোড় তখন ঘুরল যখন সেই অকৃতজ্ঞতার আগুনে প্রতিবাদের এক বজ্রকঠিন শিখা জ্বলে উঠল। সম্পর্কের এই টানাপোড়েন আর চরম শিক্ষা নিয়ে শুরু হচ্ছে এই কাহিনী। ৩২ বছরের অর্পণ যখন তার কর্মস্থল থেকে সন্ধ্যায় নিড়ে ফিরল, তখন তার কেন যেন মনে হচ্ছিল বাড়ির পরিবেশটা বড্ড থমথমে আর ফাঁকা। তার অর্ধাঙ্গিনী তানিয়া অত্যন্ত আয়েশ করে বসার ঘরের সোফায় বসে নিজের রূপচর্চায় মগ্ন ছিল। অর্পণ এদিক ওদিক তাকিয়ে তার বৃদ্ধ বাবা মাকে না দেখে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, তানিয়া, বাবা আর মাকে তো কোথাও দেখছি না, ওনারা কি এই অসময়েই নিজের ঘরে শুয়ে পড়েছেন? তানিয়া বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, ওনারা এখন আর এই বাড়িতে নেই অর্পণ। ওনাদের বার্ধক্যজনিত নানা সমস্যা বাড়ছিল, তার উপরে এই শহরের ব্যস্ততা আর আমাদের ওপরতলার ফ্ল্যাটের সিঁড়ি। তাই আমি ওনাদের শহরের একেবারে প্রান্তে অবস্থিত সেই বিখ্যাত শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে এসেছি। সেখানে মনোরম পরিবেশ আছে, অনেক সঙ্গী সাথী আছে, ওনারা ওখানেই শান্তিতে থাকতে পারবেন। অর্পণের হাত থেকে তার ব্যাগটা সশব্দে মেঝেতে পড়ে গেল। সে অত্যন্ত অবাক হয়ে বলল, বৃদ্ধাশ্রম? আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? ওনারা আমার জন্মদাতা মা বাবা তানিয়া, কোনো অপ্রয়োজনীয় আসবাবপত্র তো নন যে ইচ্ছে করলেই ঘর থেকে বার করে দেবে। তানিয়া সোফা থেকে উঠে দাঁড়ালো এবং তার কণ্ঠে এক চরম অবজ্ঞা প্রকাশ পেল। সে উদ্ধতভাবে বলল, দেখো অর্পণ, সামনের মাসেই আমার কোম্পানিতে বড় পদোন্নতি হতে চলেছে। বাড়িতে অনেক উচ্চপদস্থ অতিথিরা আসবেন। তোমার মা বাবার ওই মানধাতা আমলের চালচলন, সারাক্ষণ খুশখুশে কাশি আর আমার সব কাজে অযাচিত কথা বলা, এগুলো আমার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আশ্রমে ওনারা সব ধরনের সুবিধা পাবেন, এমনকি আমি আগাম ৩ মাসের খরচও সেখানে জমা দিয়ে এসেছি। অর্পণ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু সে আর একটিও কথা বলল না। তার চোখের দৃষ্টিতে এক রহস্যময় নীরবতা ছেয়ে গেল। সে গায়ের পোশাক পরিবর্তন না করেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তানিয়া মনে মনে ভাবল, অর্পণ বোধহয় পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছে। রাত তখন গভীর। ঘড়ির কাঁটায় 2টো বাজছিল যখন অর্পণ পুনরায় বাড়িতে প্রবেশ করল। তার হাতে একটি আইনি খাম ধরা ছিল। সে তানিয়াকে ঘুম থেকে ডেকে তুলল। তানিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে চোখ মুছতে মুছতে উঠে বসল এবং বলল, কি হয়েছে অর্পণ? রাত 2টোর সময় তুমি কেন আমায় বিরক্ত করছো? অর্পণ সেই খামটি বিছানার উপর ছুঁড়ে দিয়ে অত্যন্ত শীতল স্বরে বলল, এটা আমাদের এই বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রয়পত্র। আমি আজ বিকেলেই এই বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তানিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে বলল, তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়েছ? ফ্ল্যাট বিক্রি করে দিয়েছ মানে? তাহলে এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? অর্পণের কণ্ঠস্বরে তখন এমন এক তেজ ফুটে উঠল যা তানিয়া আগে কোনোদিন কল্পনাও করেনি। সে গম্ভীরভাবে বলল, তোমাকে গৃহহীন হতে হবে না। আমি তোমার থাকার সুব্যবস্থা করে দিয়েছি, শহরের সেই একই বৃদ্ধাশ্রমে যেখানে তুমি আজ বিকেলে আমার মা বাবাকে নির্বাসনে পাঠিয়েছিলে। আমি ঠিক তার পাশের কক্ষটি তোমার নামে বরাদ্দ করে দিয়েছি। আর হ্যাঁ, এই খামেই তোমার ডিভোর্সের কাগজগুলোও রাখা আছে। তানিয়া পাথরের মতো নিশ্চল হয়ে তাকিয়ে থাকল। তার মনে হতে লাগল সে কোনো দুঃসহ স্বপ্ন দেখছে। অর্পণ ধীর পদে এগিয়ে গিয়ে তানিয়ার চোখের দিকে তাকিয়ে কঠোরভাবে বলল, তুমি তোমার সামাজিক সম্মান নিয়ে খুব চিন্তিত ছিলে না? যে সমাজের ভয়ে তুমি কুঁকড়েছিলে, সেই সমাজে কাল জানতে পারবে যে এক পুত্রবধূ তার শ্বশুর শাশুড়িকে ঘর ছাড়া করেছে। তুমি আমার মা বাবাকে আশ্রমে পাঠিয়েছ কারণ তোমার কাছে ওনারা পুরনো আর অচল ছিলেন। তাই আজ থেকে আমার কাছে তুমিও মূল্যহীন আর পুরনো হয়ে গেলে। যে মানুষ শেকড় কেটে দেয় তার ডালে বসে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। সেই রাতেই অর্পণ শহরের সেই আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে এক জরাজীর্ণ বারান্দায় তার বাবা বিমলবাবু নিজের স্ত্রীর হাত ধরে অসহায়ভাবে বসেছিলেন। বৃদ্ধা মায়ের চোখ থেকে অবিরল অশ্রু ঝরছিল। অর্পণকে হঠাৎ সামনে দেখে বিমলবাবু চমকে গিয়ে বললেন, খোকা, তুই এই অবেলায় এখানে? বৌমা তো আমাদের বলল যে তুই নাকি অফিসের বিশেষ কাজে ঢাকার বাইরে গেছিস, আর আমাদের এখানে কয়েকদিন তীর্থভ্রমণের জন্য পাঠিয়ে দিয়েছে। অর্পণ তার বাবার শীর্ণ ও কম্পিত হাত দুটো নিজের মুঠোয় নিল। তার গলা বাষ্পরুদ্ধ হয়ে এলো। সে বলল,
বাবা, আপনাদের তীর্থযাত্রা শেষ হয়েছে, এখন নিজের বাড়িতে ফেরার সময় হয়েছে। মা অত্যন্ত আতঙ্কিত হয়ে ফিসফিস করে বললেন, কিন্তু বাবা, বৌমা যদি রাগ করে? ও তো আমাদের এখানে থাকতে বলল। অর্পণ পরম মমতায় মায়ের চোখের জল মুছে দিয়ে শান্ত স্বরে বলল, মা, আজ থেকে আমার ঠিকানা সেখানেই হবে যেখানে আপনারা মাথা গোজার ঠাঁই পাবেন। সেই বাড়িতে কোনো দাম্ভিক বৌমা থাকবে না, থাকবে শুধু এক অভাগা ছিলে আর তার 2 জীবন্ত ভগবান। অর্পণ কালক্ষেপণ না করে নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র একটি ট্রাকে তুলে নিল। সে যাওয়ার সময় তানিয়ার সব দামি প্রসাধন সামগ্রী, অলংকার আর দামি পোশাকগুলো সেই আশ্রমের ফটকের সামনে ছুঁড়ে দিয়ে এলো। সে তানিয়াকে একটি খুদে বার্তা পাঠিয়ে দিল, আগামীকাল সকালে যখন তোমার ঘুম ভাঙবে তখন এই আশ্রমের দেওয়ালে নিজের সেই প্রকৃত প্রতিচ্ছবি দেখতে পাবে, যাকে রক্ষা করার নেশায় তুমি তোমার সবথেকে আপনজনদের বিসর্জন দিয়েছিলে। পরদিন যখন নতুন সূর্য উঠল, অর্পণ তার মা বাবার সাথে একটি ছিমছাম ভাড়া বাড়িতে নতুন করে সংসার শুরু করল। সেখানে হয়তো দামি চামড়ার সোফা ছিল না, কোনো কর্পোরেট গেট টুগেদার হওয়ার কথা ছিল না, কিন্তু সেখানে সকালের ধোঁয়া ওঠা চায়ের সাথে ছিল মায়ের অফুরন্ত আশীর্বাদ আর বাবার গর্বিত হাসি। অন্যদিকে তানিয়া সেই আশ্রমের নির্জন কক্ষে একা বসে নিজের সাজানো কৃত্রিম জীবনের ধ্বংসাবশেষগুলো দেখছিল। সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল যে শুধুমাত্র অট্টালিকায় বাস করলেই মানুষ বড় হয় না, মানুষের আসল পরিচয় তার হৃদয়ে, যখন সে নিজের আপনজনদের মর্যাদা দিতে জানে। সে অনেকবার অর্পণকে ফোনে পাওয়ার চেষ্টা করল, কিন্তু অর্পণের নম্বরটি চিরতরের জন্য তাকে ব্লক করে দিয়েছিল। স্বার্থপরতার এই চরম যুগে অর্পণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ঘর কেবল দেওয়াল দিয়ে নয়, বড়দের দোয়া আর আশীর্বাদে পূর্ণ থাকে, যাদের আমরা অনেক সময় মূল্যহীন মনে করি। মা বাবার চেয়ে বড় সম্পদ এই ধরাতলে আর দ্বিতীয়টি নেই। যে মানুষ তাদের সম্মান করতে জানে না, সে পৃথিবীর যত বড় ঐশ্বর্যের মালিকই হোক না কেন, সে আসলে অন্তরে চরম নিঃস্ব, হতভাগা আর কলঙ্কিত এক সত্তা। ধন্যবাদ।